গল্পের সুর চ্যানেলে আমি রোমানা নূপুর এখন আপনাদের পড়ে শোনাব অচিন্ত্য কুমার সেনগুপ্তের লেখা একটি গল্প কলঙ্ক। প্রথমে টের পেল যখন চায়ের পেয়ালাটা সামনে নামিয়ে রাখতেই বিশ্বনাথ মুখ সিটকাল। এ কি বিচ্ছিরি চা! চা তো বিশ্বনাথের নিজেরই কিনে আনা, আর তৈরি তো সর্বাণী এ নতুন করছে না। তাছাড়া রংটা তো বেশ ভালোই দেখাচ্ছে, ধোঁয়া উঠছে পেয়ালা থেকে। চুমুক না দিয়ে বিচ্ছিরি বলছো কেন? চুমুক দিতে লাগে না, চেহারা দেখেই বলা যায়। বিশ্বনাথ খবরের কাগজটা টেনে নিল মুখের সামনে। তবু দাঁড়িয়ে রইল সর্বাণী। আসাদ না করেই অগ্রাহ্য করার মধ্যে যুক্তি নেই, যেন এরকম একটা ভঙ্গি সেই দাঁড়ানোয়। অগত্যা বিশ্বনাথ পেয়ালাটা ঠোঁটে ঠেকাল, আর ঠেকাতে না ঠেকাতেই ওয়াক থু করে উঠল। কেন, কি হলো? ভীষণ মিষ্টি, কোনো ভদ্রলোককে চা বলবে না। আবার তাহলে করে নিয়ে আসি। দ্বিতীয়বার চা করে আনলো সর্বাণী। অপেক্ষা করতে লাগলো আবার একটা মুখ ঝামটা শুনবে। হয় ভীষণ লাইট, নয়তো ভীষণ যাচ্ছে তাই। কিন্তু অতদূর যেতে হলো না। টেবিলে চাটা রাখতেই গর্জে উঠল বিশ্বনাথ। এইভাবে সার্ভ করে চা? পিরিচে চা কতটা চলকে পড়েছে দেখেছ? তা ফেলে দিচ্ছি ওটা। ওটা ফেলতে গিয়ে আবার এক কেলেঙ্কারি। বিশ্বনাথ এবার ক্রুদ্ধ না হয়ে গম্ভীর হল, বলল, দেখো, খাঁটি কথা বলি, তোমাকে দিয়ে আমার চলবে না। এ যেন একটা ঝি চাকর, চলবেন না বললেই চলে। চলবে না তো আমি কি করব? না, তুমি করবে না, আমিই করব। বিশ্বনাথ একটা বাবুর্চি রাখল। তার মানে তুমি আমার হাতে খাবে না? তোমার হাতে কেন, কারো হাতে খেতে আমার আপত্তি নেই, কিন্তু তোমার ওই গেও রান্না, শাক শুক্তো ঘন্ট, এ আমার পোষাবে না। আগে আগে তো পোষাতো, যখন রানাঘাটে ছিলে। তখন তো ওই চাকরিটা হয়নি, আসিনি এ লাইনে। আমি কিন্তু আমার আর উর্মির রান্না আলাদা করে করব। হ্যাঁ, তাই করো। আশ্বস্ত হবার ভাব করল বিশ্বনাথ। খেয়েও আলাদা, আমার সামনে, আমার টেবিলে নয়। ছুটির দিনেও নয়? মিলিটারির আবার ছুটি কোথায়? তবু যখন পাওয়া যায় দই ভাত। না, তখনও নয়। রানাঘাটে তো আমরা খেতাম একসঙ্গে, এক টেবিলে। সর্বাণী চোখে পুরনো দিনের মমতার ছায়া পড়ল। সে তো বাঙালি টেবিলে মেখে চটকে গরস পাকিয়ে শব্দ করে খাওয়া, আঙুল দিয়ে দাঁতের ফাঁক থেকে কাটা তোলা, হাত চাটা। হিডিয়াস! বিকৃত মুখভঙ্গি করল বিশ্বনাথ। তারপর ঢেকুর তোলা, ওসব ভুলে যাও। আমরা কি করে ভুলব? কিন্তু আমি ভুলব। খাওয়া দাওয়া আলাদা হয়ে গেল। শোয়াও আলাদা করতে চাইল বিশ্বনাথ। উর্মির ৮-৯ বছর বয়স হয়েছে, বড় হয়ে উঠছে, সেই কারণে আলাদা শুতে চায়, সেটা মন্দ কি? ঘুমের নিস্পর্শ আরামের জন্যও এ ব্যবস্থা অন্যায় নয়। কিন্তু না, এ ব্যবস্থার মূলে স্বাস্থ্য বা শালীনতা নয়, শুধু ঘৃণা, আপাদমস্তক ঘৃণা। গম্ভীর হল সর্বাণী, বলল, এ বড় ঘরটায় খাট আলাদা করে নিলেই হবে। উর্মি আমার কাছে থাকবে, তুমি আলাদা খাটে শুও। খাট আলাদা নয়, ঘর আলাদা। মিলিটারি কায়দায় হুকুম দেবার মতো করে বলল বিশ্বনাথ। না, তা কি করে হয়? ছোট্ট করে বলল সর্বাণী। হয় কি, হলো। বিশ্বনাথ ঘর আলাদা করল। সর্বাণী বলল, একা শুতে আমার ভয় করবে। কেন? রানাঘাটেও তো মেয়ে নিয়ে একা এক ঘরে শুতে।
সে আমার শ্বশুরবাড়ি জানাশুনো পুরনো বাড়ি, সেখানে ভয় করবে কেন? আর এই কলকাতা শহর, এখানেই বা ভয় করবার কি? তবু শত হলেও নতুন বাড়ি। বাড়িটা নতুন হলে কি হবে, পাড়াটা ভালো, অ্যাংলো ইন্ডিয়ানদের পাড়া। কিন্তু কতদিন পরে তুমি এলে বলো তো? কটাক্ষে একটি মুদির রেখা আঁকল সর্বাণী। কতদিন? মোটে তো 18 মাস। 18 মাস কম হলো? রেখাটাকে সর্বাণী আরও একটু গাঢ় করল। অসম্ভব। শোনো। সরে যাচ্ছিল, ফিরে দাঁড়ালো বিশ্বনাথ। বলল, তোমার গায়ের গন্ধ আমার অসহ্য লাগে। একদিন তো ভালো লাগতো, চাপা ফুল লাগতো। তখন প্রাণে প্রেম ছিল, এখন অসহ্য লাগছে, উল্টিয়ে বমি আসছে। জানো, এই গায়ের গন্ধের জন্যই বিলেতে বিবাহ বিচ্ছেদ হয়। ওখানে হোক, নিশ্চিন্তের মতো বলল সর্বাণী। তোমার কোন গন্ধটা ভালো লাগে সেই রকম সেন্ট পাউডার কিনে দিলেই পারো। শুধু সেন্ট পাউডারে কি হবে? গালে ঠোঁটে রং মাখতে পারবে? তুমি যদি সং সাজাও, কেন পারবো না? চুল ছেঁটে ফেলতে পারবে? চুল তো উঠেই যাচ্ছে, চুলের আর আছে কি? দাও না বিদেই দিয়ে। এতটুকু ভড়কালো না সর্বাণী। চলি পড়তে পারবে? এক ফালি পিঠ আর এক চিলতে পেট দেখাতে পারবে? পেট পিঠ একটু থলথলে হয়ে গেছে না? থলথলে মেয়েরাও দেখায়, পারবে? তুমি যদি বলো পারবো, সব পারবো, তোমার জন্য কিছুতেই বাঁধবে না। তবু নরম হলো না বিশ্বনাথ। বলল, না, সত্যি কথা বলতে কি, তোমাকে আর আমার পছন্দ হচ্ছে না। বাহ, এ এখন বলা খুব সোজা। সর্বাণের গায়ের রক্ত তাতালো না এতটুকু। একদিন তো পছন্দ করে এনেছিলে। সে কত আগের কথা, তখন তো মার্চেন্ট অফিসে সামান্য মাইনের কেরানি ছিলাম। ছিলে তো তাই থাকতে, মিলিটারিতে যাবার দুর্মতি হলো কেন? দুর্মতি? ইংরেজিতে কি একটা গাল দিয়ে উঠল বিশ্বনাথ। জীবনে উন্নতি করতে মানুষ চেষ্টা করবে না? চিরকাল একটা পচা নোংরা দুর্গন্ধ চাকরি আঁকড়ে পড়ে থাকবে? বিশেষণগুলো চাকরি সম্বন্ধে না তার নিজের সম্বন্ধে সর্বাণী বুঝতে চাইল না। বলল, তাই বলে একেবারে তোমার বন সই করে দেবার মানে হয় না? দেবার আগে সকলকে জিজ্ঞেস করা উচিত ছিল। সকলকে মানে তোমাকে? মন্দ কি? দেখতে গেলে আমিই তো সকল। সর্বাণী দরজাটা ধরল। তুমি তখন বিয়ে করে ফেলেছ, তোমার একটি মেয়ে হয়ে গিয়েছে। যাও যাও, মিলিটারি অফিসারদের কি আর স্ত্রীকন্যা থাকে? থাকবে না কেন? সেসব স্ত্রীকন্যাও মিলিটারি স্ত্রীকন্যা। কিন্তু আমি কেরানির বউ, উর্মি কেরানির মেয়ে। আমাকে যখন এনেছিলে তখন কেরানির বউ করবে বলে এনেছিলে। আর উর্মি? তুমি মেয়েকে টানছো কেন? তোড়পে উঠল বিশ্বনাথ। না, বলতে চাচ্ছি, ওর কি দোষ? ওর দোষ কে বলছে? সব তোমার দোষ। কিন্তু আমার মত নিয়ে তো আর মিলিটারি হওনি যে এখন আমায় দোষ দেবে। হঠাৎ বলা নেই কওয়া নেই বাড়ি থেকে বেপাত্তা হয়ে গিয়েছিলে। হঠাৎ আবার একদিন বলা নেই কওয়া নেই একেবারে একটা যুদ্ধের পোশাক পরে ভয়ঙ্কর মূর্তিতে এসে দাঁড়ালে। সংসারে প্রলয় কাণ্ড বাঁধালে। সবাই ভাবল সাময়িক খেয়াল, যাত্রার দলের পোশাক ছেড়ে ফেলে আবার গৃহস্থ বনবে, ধরবে পুরনো চাকরি। কিন্তু একেবারে একটা বন্ড সই করে দিয়ে এসেছ, তাকে জানতো। মানে তোমার বন্ডে চিরকাল বাঁধা থাকতে হবে? বিশ্বনাথ খেকিয়ে উঠল। মানে তোমার বন্ডে চিরকাল বাঁধা থাকতে হবে? বিশ্বনাথ খেকিয়ে উঠল। আমার সঙ্গে তোমার চাকরির সম্পর্ক কি? শান্ত মুখে শান্ত স্বরে সর্বাণী বলল, তোমার চাকরি থাক বা না থাক, তাতে তোমার উন্নতি হোক বা না হোক, তাতে আমার কি?
আমি তুমি মুখ ভেঙচি উঠল বিশ্বনাথ। তুমি একেবারে পার্মানেন্ট, নট নড়নচড়ন। শোনো, এক পা এগিয়ে এলো। জীবনের উন্নতির পথে যা কিছু বাধা হয়ে দাঁড়াবে তাই লাথি মেরে ফেলে দেব ছুঁড়ে। পুরনো চাকরিটা তেমনি এক বাধা হয়ে দাঁড়িয়েছিল। তেমনি আরেক বাধা পুরনো এই স্ত্রী। নিজেই তো বুঝতে পেরেছ দেখছি। অতএব তাকেও ছুঁড়ে ফেলে দেবে? উপায় কি তাছাড়া? লোকে আজকাল স্ত্রী পোষে উন্নতির জন্য। তোমাকে দিয়ে তো সামান্য সাজগোজই হবে না, তার উপর আছে আরও কত আনুষঙ্গিক। তুমি আমার উন্নতির পথের কাঁটা। কাঁটা শুধু নয়, তুমি আমার লজ্জা। সুতরাং অত সোজা নয় ছেড়ে দেওয়া। মুখে এলো, বলে ফেলল সর্বাণী। সোজা নয়ই বা কেন? কে আছে সর্বাণীর পাশে এসে দাঁড়ায়? কে আছে তার হয়ে লড়ে এই অন্যায়ের বিরুদ্ধে, অনাচারের বিরুদ্ধে? কি আছে তার শক্তকে বশ করে? সেদিন রাত্রে বিশ্বনাথ মদ খেয়ে ফিরল, মুখে ইংরেজি গানের টুকরো। মিলিটারিতে এও খায় নাকি? আহতের মতো জিজ্ঞেস করল সর্বাণী। সিভিলেও খায়, তুমি একটু খাবে, দেখবে খেয়ে? বিকট হেসে উঠল বিশ্বনাথ। তুমি তো আবার ইংরেজি জানো না। মদের বেলায়ও ইটিং বলো, ইটিং ওয়াইন। উইল ইউ ইট আ গ্লাস? হাত তুলে গ্লাস দেখালো। কথা কইল না সর্বাণী। টলতে টলতে নিজের ঘরের দিকে এগুলো বিশ্বনাথ। বলল, মদ বেটে গেলে সকলকেই টলারেবল লাগে শুনেছি, কিন্তু কি আশ্চর্য, স্ত্রীকে তোমাকে তাও লাগে না। এটা কাজ করবে, এসো আমার ঘরে এসো। সর্বাণী ঘরের সামনেকার বারান্দায় স্থির হয়ে দাঁড়ালো। এসো, আমার সঙ্গে বসে এক পাত্র মদ খাও। দেখি তুমি মদ খেলে, তোমার শরীরে নেশার রং ধরলে তোমাকে তখন ভালো লাগে কি না। আমি মদ খাবো? বলেছিলে না আমার জন্য তুমি সব কিছু করতে পারো। ইয়া ইয়া পরে নাচতে গাইতে বলছি না, লাভ ঝাপ দিতেও বলছি না, শুধু কোয়াইটলি একটু ড্রিঙ্ক করা, তারপর আমার দিকে ঘাড় ফিরিয়ে একটু তেড়ছা চোখে হাসা। মদ খেতে পারলে আর তোমার দিকে তাকাবো কেন? সর্বাণী ঝলসে উঠল। বাইরে আর লোক নেই? ফর গডস সেক, দয়া করে তাকাও না একবার বাইরের দিকে। প্রায় উতলে উঠল বিশ্বনাথ। আমি ডিভোর্সের একটা গ্রাউন্ড পাই। সর্বাণী চুপ করে গেল। নিজের মনে খুব খানিকক্ষণ হইচই করল বিশ্বনাথ। কটা কি জিনিস ফেলল, ছুঁড়ল, গালাগাল দিল। তারপর জামা জুতো না খুলেই পাতা বিছানায় শুয়ে পড়ল উপুর হয়ে। সাদা চোখেও বিশ্বনাথের সেই কথা, তুমি সরে যাও, তুমি দূরে থাকো। একটা খামের চিঠি হাতে করে সর্বাণীর কাছে এসে দাঁড়ালো বিশ্বনাথ। বলল, তুমি রানাঘাটে শিগগির ফিরে যাও, মার অসুখ বেড়েছে। অসুখ বেড়েছে তো মাকে এখানে নিয়ে এসো। সর্বাণী এতটুকু উদ্বিগ্ন হল না। ছেলের কাছেও থাকতে পারবে, চিকিৎসাও ভালো হবে। এখানে নিয়ে আসবো কি? মাকে রিমুভ করা সম্ভব? রিমুভ করা আমাকেও সম্ভব নয়। গম্ভীর সর্বাণীর কণ্ঠ। সে কি, মার শেষ অসুখের সময় তুমি তার সেবা করবে না? এই তো সেদিন এলাম তার কাছ থেকে। তিনি আমাকে বলে দিয়েছেন কোনো অবস্থাতে আমি যেন আমার ঘরবাড়ি, স্বামী, সংসার না ছাড়ি। ঘোরতর অসুখ হলেও নয়? না, কে জানে সত্যি তার অসুখ কিনা। না চিঠিটা তোমার কারসাজি? কারসাজি? বিশ্বনাথের ইচ্ছে হলো সর্বাণীর মুখের উপর একটা ঘুষি মেরে বসে। বেশ, কারসাজি নয়, সত্য চিঠি। কিন্তু আমি যদি অবাধ্য হই, আমি যদি যেতে না রাজি হই, কি করা যাবে?
কত রকম ঠেকাতেই তো কত লোক যেতে পারে না। যদি না যাও জোর করে পাঠিয়ে দেব। কি করে জোর খাটাবে তা তো জানি না। সর্বাণী ম্লান রেখায় হাসল। জোর করে ধরে বেঁধে পাঠাতে পারলেও সেবা করাবে কি করে? সেবা করতে হবে না তোমাকে। তুমি যদি বাড়ি ছেড়ে চলে যাও তাহলে আমি কৃতার্থ হব। বিশ্বনাথ হাত জোর করে মিনতির ভঙ্গি করল। তাই বা কি করে হতে পারে? সর্বাণী পরম নির্লিপ্তের মতো বলল, ঘাট ধরে রাস্তায় ঠেলে দিয়ে সদর বন্ধ করে দিলেই হতে পারে। তাই বা হবে কেন? কোথায় কি যেন তার একটা শক্ত আশ্রয় আছে, এমনি শান্ত নিশ্চিন্ততায় সর্বাণী বলল, স্ত্রীর বয়স বাড়লে বা তার যৌবন যাবযাব হলেই তাকে বর্জন করতে হবে, এর মধ্যে কোনো যুক্তি নেই। আসল যুক্তি হচ্ছে প্রহার, অত্যাচার। কিন্তু তা দিয়ে সাময়িক উপশম হতে পারে, শেষ সমাধান হয় না। পথটাও দীর্ঘ, নিজেরও জখম হবার ভয় থাকে। তাছাড়া কর্তৃপক্ষের কানে উঠলে অভিনন্দিত হবার কথা নয়। অন্য পথ ধরতে হবে। সেদিন রাতে মাতাল হয়ে বিশ্বনাথ যে বাড়ি ফিরল একা নয়, সঙ্গে একটা সাহেব আর 3টে ছুকরি মেম নিয়ে ফিরল। বাক্সের ঠোঙায় করে কী সব খাবার দাবার নিয়ে এসেছে, তাই খেলো কাড়াকাড়ি করে। গ্লাসে গ্লাসে ঢালল রঙিন জল। তারপরে ওর কোমর ধরে ধরে নাচ শুরু করে দিল। নাচতে নাচতে বেরিয়ে আসতে লাগলো বারান্দায়। তারপর কি উৎকট গান, উৎকটতর হাসি, বেলাল্লাপনা আর কাকে বলে। বিশ্বনাথ ভেবেছিল সর্বাণী ঘরে দৌড় দিয়ে থাকবে, কিন্তু তা নয়। ওদিকটা যেন আলাদা ফ্ল্যাট, এমনিভাবে নিজের গণ্ডির মধ্যে চলাফেরা করতে লাগলো। এত দৌরাত্ম্যকেও চাইল উপেক্ষা করতে, নিজের স্থানে স্থির থাকতে। কিন্তু মেয়েটার জ্বর যেরকম বেড়েছে, ডাক্তারকে না ডাকতেই নয়। সাহসে ভর করে নিজেই বিশ্বনাথের ঘরের সামনে গিয়ে দাঁড়ালো। অকুণ্ঠ মুখে বলল, মেয়েটার জ্বর খুব বেড়েছে, ডাক্তারকে খবর দেওয়া দরকার। 3টে মেয়ের মধ্যে একটি ইংরেজিতে খ্যাঁক করে উঠল, অসুখ করেছে তো হাসপাতালে পাঠিয়ে দাও। এতে হাসবার কি আছে? সবাই হেসে উঠল সমস্বরে। আরেকটা মেয়ে জিজ্ঞেস করল, কে? বিশ্বনাথই বলল, মেয়েটার আয়া। আবার একটা হাসির হুল্লোড় পড়ে গেল। এততেও বিচ্যুতি নেই সর্বাণীর। কোথায় যাব, কে আছে, আর যাবই বা কেন? আমার সত্ত্বে অবস্থিত থাকব। ধৈর্য ধরে থাকলে একদিন ফল ফলবেই, সব সুগোল হয়ে আসবে। এবার বিশ্বনাথ সত্যের পথ ধরল। সত্যের পথ মানে কান্নার পথ। আমাকে বাঁচাও। সর্বাণীর হাত চেপে ধরল বিশ্বনাথ। কাঁদো কাঁদো মুখ করে বলল, তুমি ছাড়া কেউ নেই যে আমাকে বাঁচাতে পারে। কেন, কি হয়েছে? দুশ্চিন্তায় মুখ কালো হয়ে উঠল সর্বাণীর। ওই যে 3টে অ্যাংলো মেয়ে দেখছিলে সেদিন, তার মধ্যে যেটা সবচেয়ে ঢ্যাঙা, নাম গ্রেসি, তাকে আমি ভালোবেসেছি। ভালোবাসা তো ভালোই। সর্বাণীর নয়, একটা পাথরের মূর্তির মধ্য থেকে আওয়াজ বেরুল, তাকে আমি বিয়ে করব ঠিক করেছি। বিয়ে করবে? পাথরের মূর্তিতে মৃদুতম রেখাও আর কোথাও রইল না। তা কি করে হয়? হয়, তার পথ আছে, তুমি বললেই হয়। মিলিটারি এবার গো বেচারির ভঙ্গি ধরল। বলো কি, তুমি আমার উন্নতির পথে বাধা হবে? তুমি কি চাও না আমি আরো বড় হই? ওই শীতে শুটকে মেয়েটাকে বিয়ে করলে তোমার উন্নতি হবে? ও ভীষণ স্মার্ট মেয়ে, তুমি বুঝবে না। ইংরেজিতে যাকে বলে টিটিলেটিং। বিউটি কম্পিটিশনে যাবে ও। তা যাক। পাথরের মূর্তি চাইলেও নিঃশ্বাস ফেলতে। তুমি বলতে না আমার জন্য তুমি সব কিছু করতে পারো?
এটুকু করতে পারবে না? এইটুকু? কি করতে হবে? একটা পরিত্যক্ত অন্ধকার গুহার মধ্য থেকে যেন সর্বাণী বলল, আমাদের এই বিয়েটা ভেঙে দিতে হবে। বিয়েটা ভেঙে না দিলে আমার গ্রেসিকে পাওয়া হয় না। মানোয়ারের জাহাজ গাঁধাবোট হয়ে গেল বোধহয়। বিশ্বনাথের স্বরে কান্নার টান। আমাদের বিয়েটা ভেঙে দেওয়া যায় নাকি? যায়, আজকাল যায়। আশ্বাসের সুর আনল বিশ্বনাথ। আমি খ্রিস্টান হলেই সহজ হয়ে যায়। খ্রিস্টান হলে? গুহার মুখটাও বুঝি বন্ধ হয়ে এলো এবার। খ্রিস্টান না হলে গ্রেসিকে বিয়ে করব কি করে? খ্রিস্টান হওয়াটাই সবচেয়ে সহজ উপায়। তাহলে পুরনো বিয়েটাও ভাঙা যায়, করা যায় আবার নতুন বিয়ে। তুমি ধর্ম ছাড়বে? সমস্ত গুহাটাই বুঝি অদৃশ্য হয়ে গেল। ধর্ম? সেটা যেন কোনো একটা জিনিস। এদিক ওদিক তাকাতে লাগলো বিশ্বনাথ। সেটা আবার কি? সেটা কোথায়? পরে শান্ত স্বরে বলল, প্রেমের জন্য মানুষ কত কিছু ছাড়ে। আর এ তো একটা ফাঁকা কথা, খানিকটা ধোঁয়া মাত্র। নীরেট স্তব্ধ হয়ে গেল সর্বাণী। বিশ্বনাথ দিব্যি তার কাঁধের উপর হাত রাখল, বলল, আমি জানি কি হবে আমার অদৃষ্টে, তুমিও জানো। বিয়ের পর গ্রেসি আমাকে ছেড়ে চলে যাবে, আর কাউকে ধরবে। ওইসব স্ত্রী পাপ গার্ল এক জায়গায় বাধা থাকবে না। আমি আবার তোমার কাছে ফিরে আসব। একটু বা আদর করতে চাইল বিশ্বনাথ। তোমার সতী শক্তি আমাকে টেনে আনবে। স্বামীর দিকে একবার মুখ ফেরালো সর্বাণী। কান্নায় ভেসে যাওয়া করুণ মুখ, যেন নিঃশব্দে বলতে চাইল, তাই যদি হবে তবে কেন মিছিমিছি? সরে এলো বিশ্বনাথ, বলল, এই যে আমার কি যন্ত্রণা তোমায় কি করে বোঝাই। সর্বাণীর দুঃসম্পর্কের মামা, কোন কোর্টের এক উকিল, শক্তিপ্রসাদ ঘোষ, ডাক পেয়ে সাহায্যে এলো। সব দেখল শুনল কাগজপত্র, বলল, মেনে নিবি? উপায় কি তাছাড়া? সর্বাণী দাঁড়ালো চেয়ার ঘেঁষে। লড়তে গেলেও হয়রানির এক শেষ। বাইরের বিচ্ছেদ ঠেকাতে পারলেও অন্তরের বিচ্ছেদ ঠেকানো যাবে না। যার মন নেই তার সঙ্গে ঘর করা যায় কি করে? তাছাড়া যে ধর্মান্তরী হয়েছে। শক্তিপ্রসাদ টিপ্পনি কাটল। না, শুধু তাতে আটকাতো না, কিন্তু যে জিনিসে লোভ করেছে তা পেতে যদি ওকে বাধা দেই, ও আমাকে খুন করে ফেলবে। কুচি কুচি করে কেটে এক টুকরো এখানে, আরেক টুকরো ওখানে রেখে দিয়ে আসবে। হয়তো মেয়েটাকে অস্ত রাখবে না। আর যাই হোক, গায়ের জোরে তো পারবো না। তা যখন যেতে চাচ্ছে যাক, ঘুরে আসুক। লাথি খেয়ে ফিরে আসবে। তাছাড়া মারি তো সব নয়, অপমান। চোখ মুখ জ্বলে উঠল সর্বাণীর। মিস গ্রেস সব ফিরিয়ে দেবেন। তাই বিচ্ছেদটা আপোষে হয়ে যাওয়াই ভালো। আমিও তাই বলি। সায় দিল শক্তিপ্রসাদ। সর্বাণী বিশ্বনাথ কোর্টে সংযুক্ত দরখাস্ত করল। স্বামী ভারতীয় খ্রিস্টান, স্ত্রী হিন্দু। এ বিবাহ কি করে বাঁচিয়ে রাখা চলে? বিচ্ছেদের আর্জি যখন পড়েছে তখন স্বামী স্ত্রী একত্র বসবাস করে কি করে? না, রানাঘাট ফিরে যাবে না সর্বাণী। কলকাতায় কোনোখানে থাকবে মাথা গুজে। তার মেয়েকে, উর্মিকে মানুষ করতে হবে। তার আর জীবনে রইল কি? এ মেয়েটাকে মানুষ করে তোলাই তার একমাত্র স্বপ্ন, একমাত্র আকর্ষণ। ভদ্র গৃহস্থ পাড়ায় একখানা ঘরের ভাড়াটে হলো সর্বাণী। ঠিক হলো 1 বছর মাস মাস 100 টাকা করে দেবে বিশ্বনাথ। টাকা নইলে সর্বাণী ও উর্মির ভরণপোষণ হবে কি করে?
এই 1 বছর করতে হবে অসঙ্গবাস। আইন অনুসারে এই অসঙ্গবাসটাই চূড়ান্ত বিচ্ছেদের ভূমিকা। এই 1 বছরের মধ্যে যদি পক্ষেরা পরস্পরে আসক্ত হয়, সংলগ্ন হয়, তাহলে মামলা আর চলতে হলো না, টেসে গেল। আর যদি এই 1 বছরেও গোলমাল না মেটে, যদি এপার বন্যা ওপার বন্যায় থেকে যায় আগের মতো, সেতু না পড়ে, তাহলে বিচ্ছেদের ডিক্রি চূড়ান্ত হতে পারবে। দেখতে দেখতে 1 বছর কেটে গেল। বিশ্বনাথ এক মুহূর্তের জন্যও সর্বাণীর ঘরের দরজায় উঁকি মারতে এলো না। কেন আসবে? এখনো তো ও গ্রেসিতেই মশগুল, বলল শক্তিপ্রসাদ। আগে মেয়েটাকে বিয়ে করুক, নাকের জলে চোখের জলে হোক, পরে বুঝবে আগের স্ত্রী প্রথম স্ত্রীর স্বাদ কি। তখন যদি ফিরে না আসে তো কি বলেছি। এবার আবার 2 পক্ষ মিলে আদালতে চূড়ান্ত দরখাস্ত দিতে হয়। আমাদের বিরোধ মেটেনি, পারিনি পরস্পরে অনুরক্ত হতে, সুতরাং আমাদের ছাড়াছাড়িটা পাকা করে দিন। শক্তিপ্রসাদ বলল, এবার আপোষনামায় খরপোশের টাকাটা বাড়িয়ে নিবি। নিশ্চয়ই। কোমর বাঁধল সর্বাণী। 100 টাকায় কি হয়? ঘর ভাড়াই 36 টাকা। শক্তিপ্রসাদের বাড়িতে চূড়ান্ত দরখাস্তের মোসাবিদা হচ্ছে। সর্বাণী বলল, মাসে 160 টাকা চাই। বিশ্বনাথ ভেবেছিল যে 100 টাকা দিচ্ছিল তাই নথিভুক্ত হবে। না, সেটা নথির বাইরে একটা সাময়িক ব্যবস্থা বাবদ দেওয়া হচ্ছিল। বলল সর্বাণী, এখন সমস্ত কিছু কোর্টের সিলমোহরের নিচে আসবে, একটা ন্যায্য টাকায় ধার্য হওয়া উচিত। 2 হাত শূন্যে তুলে দিল বিশ্বনাথ, বলল, ও যে অনেক টাকা, অত টাকা আমি দিতে পারবো না। অত হলো কোনখান দিয়ে? সর্বাণী বলল দৃঢ় স্বরে, মেয়ে বড় হচ্ছে, স্কুলে পড়ছে, বাসে যাচ্ছে, সে খরচ কত? মেয়ে ক্রমশই বড় হবে, ফ্রক ছেড়ে শাড়ি ধরবে, খরচও বাড়তে থাকবে। 160 টাকা মোটেই অসঙ্গত হয়নি। অত টাকা দিতে হলে আমি মরে যাব। দুপক্ষের লোকজন মিলে রফা করে দিল। 100 টাকা করে তো দিচ্ছিলই, এখন 160টা একটু বেশি শোনাচ্ছে। 135 করে দিক। মেয়ে যে বড় হচ্ছে দিন দিনে, তো আর মিথ্যে নয়। বিশ্বনাথ তবু কি আপত্তি করতে যাচ্ছিল, তাকে সবাই নিরস্ত করল। না, টাকার কথা বলছি না। বিশ্বনাথ উত্তেজিত হয়ে বলল, তবে একটা শর্ত বসান। আমি মাস মাস ওই টাকাটা দেব যতদিন পর্যন্ত সর্বাণী বিয়ে না করবে কিংবা অন্য পুরুষে উপগত না হবে। যদি অতঃপর সর্বাণী বিয়ে করে অথবা ব্যভিচারিণী হয়, পাবে না সে মাসোয়ারা। এ বলাই বাহুল্য। সবাই এক বাক্যে সায় দিল। কিন্তু আমারও একটা দাবি আছে, সর্বাণী বলল। কি দাবি? আমি আমার সিঁথির সিঁদুর মুছব না, ছাড়ব না বিবাহিত পদবী। সবাই হেসে উঠল। বিশ্বনাথ বলল, তোমার যা ইচ্ছে তাই করো, এটা নথির বাইরে। চূড়ান্ত ডিক্রি হয়ে গেল। চলুন, হোটেলে চলুন, একটু খাওয়া দাওয়া করা যাক। বিশ্বনাথ দুপক্ষের উকিলকে বলল। শক্তিপ্রসাদকে সর্বাণীকেও নিমন্ত্রণ করল। যেন বিরাট কিছু একটা পেয়েছে, সেই আনন্দেরই উৎসব করছে বিশ্বনাথ। সর্বাণীরও মুখ গোমড়া করে থাকবার মানে হয় না। মামলা সেও জিতেছে, 100 টাকা 135 টাকা এনেছে। এক অর্থে সেও পেয়েছে স্বাধীনতা। এটা ওটা যতই ফিরিয়ে দিচ্ছিল সর্বাণী, ততই তার প্লেটে ঢেলে দিচ্ছে বিশ্বনাথ। একসময় তার কানের কাছে মুখ এনে বলল, টাকাটা কম হয়েছে বলে মন খারাপ করো না, আমি আরও পাঠাবো উর্মির জন্য। উর্মিকে নিয়ে আসুনি কেন? ওকে কতদিন দেখিনি। গ্রেসিকে এবার স্থূলে মূলে পাবে, সেই আনন্দে সর্বাণীকে আজ বোধ হয় ক্ষমার যোগ্য বলে মনে হচ্ছে বিশ্বনাথের। চলো, তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দিয়ে যাই।
সর্বাণীকে একপাশে ডেকে নিল শক্তিপ্রসাদ। গম্ভীর মুখে বলল, যার সঙ্গে যাচ্ছ তোমাকে সাবধান করে দিচ্ছি, সে আর তোমার স্বামী নয়, সে পরপুরুষ। অল্প হেসে সর্বাণী বলল, জানি। মুখে জানি বলল বটে, কিন্তু মনে যেন পাচ্ছে না মেনে নিতে। তার এতদিনে সেই পুরুষ, শরীরের সকল প্রদীপ জেলে যার আরতি হয়েছে এতদিন, সে কলমের এক আঁচড়ে অন্যরকম হয়ে গেল। চেনা লোকটা বহুদিনের আদান প্রদানের পর অচেনা হয়ে গেল। ট্যাক্সি করে যাচ্ছিল দুজনে। একটা গলির মোড় আসতেই সর্বাণী বলল, আমাকে এখানে ছেড়ে দিলেই চলে যেতে পারবো। ড্রাইভার ট্যাক্সি থামাতেই টুক করে নেমে পড়ল সর্বাণী। 135 টাকা। 7 তারিখ পেরোয় না কোনোবার, সাধারণত 5-6 তারিখের মধ্যে এসে পড়ে। বিশ্বনাথ নেভাতেই থাক কি কাশ্মীরে থাক কিংবা ব্যাঙ্গালোর, ডিক্রির নির্দেশ অনুসারে টাকা ঠিক পাঠিয়ে দিচ্ছে হেডকোয়ার্টার্স। ঝড় হোক, জল হোক, স্ট্রাইক হোক কি রেল দুর্ঘটনা ঘটুক, 1 মাসও অন্যথা নেই। কোনো প্রমাণ নেই, কেউ নালিশ করছে না। সর্বাণী আবার বিয়ে করছে বা অন্য পুরুষে আসক্ত হয়েছে, টাকা তাই ঠিক নিটোল পৌঁছচ্ছে সর্বাণীতে। সে মাসে টাকার অতিরিক্ত একটা পার্সেল এসে পৌঁছল। সন্দেহ কি, ঠিকানাটা বিশ্বনাথের হাতের লেখা। খুলে দেখল রং বেরঙের ছিটের কাপড়, আর তাতে পিন দিয়ে একটা তারিখ গাঁথা। ধক করে বুকের মধ্যে ধাক্কা খেল সর্বাণী। উর্মির জন্মদিনটা সে ভুলে গেলেও বিশ্বনাথ মনে করে রেখেছে। কমাস পরে আরও একটা পার্সেল এলো সর্বাণীর নামে। পার্সেলটা খুলতে গিয়ে হাত কাঁপতে লাগলো সর্বাণীর। কি না জানি দেখতে পাবে ভেতরে। ঠিক একটা রঙিন দামি শাড়ি বেরিয়েছে, আর তার পাড়ের দিকে ঠিক একটা তারিখ আঁটা। আশ্চর্য, তাদের বিয়ের তারিখটা এখনো মনে করে রেখেছে বিশ্বনাথ। দেয়ালে টাঙানো ছোট্ট আয়নাটার সামনে এসে দাঁড়ালো সর্বাণী। কেন কে জানে, কোনো মানে হয় না, শীতে নিষ্প্রভ রেখাটা লালে গাঢ় করে তুলল। মনে কোনো দুরাশা নিয়ে নয়, এমনি বেশ সুন্দর দেখাবে বলে, সম্ভ্রান্ত দেখাবে বলে। মনে হয় এ যেন এক আগুনের শিখা, সমস্ত অসৎ অমঙ্গলকে দূরে রাখবে। কমাস পরে এবার এক জলজ্যান্ত লোক এসে হাজির। মেজর বিশ্বনাথ ভট্টাচার্যের কাছ থেকে এসেছি, এসব জিনিসপত্র উনি আপনাদের পাঠিয়ে দিয়েছেন। সেই আবার শাড়ি আর ফ্রক, এবার বাড়তি 1 বাক্স সন্দেশ। জিনিস সামান্য, কিন্তু ইশারাটা অনেকখানি। আপনি মিস? সর্বাণীর কুমারী নামটা ধরতে চাইল ভদ্রলোক। আমি মিসেস ভট্টাচার্য। তার মানে আপনি ফের? আবার ধাঁধায় পড়ল ভদ্রলোক। না, আমি যেমন ছিলাম তেমনি আছি। তার মানে অবিবাহিতই আছেন? বিবাহিত বলেন অবিবাহিত বলেন, ঠিকই আছি। অসহায়ের মতো হাসল ভদ্রলোক। একটু কাছাকাছি হবার চেষ্টা করল, তারপর বলল, আমি ভট্টাচার্যের সঙ্গে একই দলে একই বিভাগে কাজ করি। মিলিটারি পোশাকে এলে নানা রকম কথা উঠবার ভয়ে সাদা পোশাকে এসেছি। তা এসেছেন ক্ষতি কি? একটু বুঝিয়ে হাসল সর্বাণী। ভট্টাচার্যের খবর জানেন? কি করে জানব, চিঠিপত্র তো লেখেন না। জানেন, গ্রেসি ওকে ছেড়ে চলে গিয়েছে। জানতো যাবে, তবু ধাক্কা খেয়ে সর্বাণী বলল, চলে গিয়েছে? হ্যাঁ, ওদের ফের ডিভোর্স হয়ে গিয়েছে। তারপর? বুকের মধ্যেখানিটায় শিরশির করে উঠল সর্বাণীর। তারপর একটা সিলোনি সিংহলি মেয়েকে বিয়ে করেছে ভট্টাচার্য। সিংহলি? সর্বাণীর বুকের মধ্যিখানটা ঠান্ডা হয়ে গেল। সিংহলি খ্রিস্টান, নাম পামেলা, কিন্তু এটাও বেশি দিন টিকবে না বলে আমাদের ধারণা।
ভদ্রলোক বিজ্ঞের মতো মুখ করল। আমাদের সকলের ধারণা, তা আমরা বলেছি ওকে, ওকে আবার এখানে এ প্রথম বিন্দুতেই ফিরে আসতে হবে। মরা মুখে হাসল সর্বাণী। ভদ্রলোকের আরও একটু কাজ ছিল। বাড়ির এদোরে ওদোরে গিয়ে কান পাতল সর্বাণীর সম্বন্ধে কোনো কুকথা আছে কিনা। কেউ একটা টু শব্দ করল না। পাড়ায় একটু দূরে অদূরে খোঁজ করল। তারাও জানালো, বিরুদ্ধে কিছুই জানি না মশাই। ছোকরাদের একটা জিমন্যাস্টিকের ক্লাব আছে, তারা জানালো তারা ইন্টারেস্টেড নয়। উর্মি মেয়েটা আরও একটু বড় হয়ে উঠুক, তখন দেখা যাবে। চলে গেল ভদ্রলোক প্রায় হতাশ হয়ে। নিষ্পুরুষ একা একটা স্ত্রীলোক থাকে, তার নামে কলঙ্ক নেই। এ কি অদ্ভুত কলিকাল! কলঙ্কের স্পর্শ থাকলে তো মাসোয়ারার টাকাটা বেঁচে দিত বিশ্বনাথের। তারপর একদিন সন্ধ্যের দিকে হুড়মুড় করে এসে পড়ল বিশ্বনাথ। বাবা! কতদিন হয়ে গিয়েছে, তবু উর্মি চিনতে পেরেছে এক নজরে, জড়িয়ে ধরেছে অসংকোচে। ব্যস্ততায় টকবক টকবক করছে বিশ্বনাথ। বলল, কোয়েম্বেটোর থেকে আসছি, আজ রাত্রে এখানে থেকে কাল সকালে দিল্লি চলে যাব। সমস্ত দিন প্রায় খাওয়া হয়নি, কিছু ভালো মন্দ রেঁধো আমার জন্য। দিশি মতে পাত পেড়ে হাত দিয়ে মেখে খাই, কতদিন তোমার হাতে রান্না খাইনি। দাঁড়াও, আগে কিছু কিনে কেটে আনি। হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল বিশ্বনাথ। মাংস, আলু, পেঁয়াজ, আদা, গরম মশলা কিনে এনেছে। দই, রাবড়ি, সন্দেশও বাদ পড়েনি। বলল, ছোটোখাটো একটা ফিস্টি লাগিয়ে দাও। বাড়ির মধ্যে উর্মির যারা বন্ধু তাদেরকে নেমন্তন্ন করো, মানে যাকে যাকে তুমি ভালো বোঝো খাওয়াও। আমি আবার একটু বেরোচ্ছি, তোমার সঙ্গে আমার অনেক কথা আছে, সে পরে হবে। আবার হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল বিশ্বনাথ। এবার দোকান থেকে শাড়ি জামা নিয়ে এলো। সর্বাণী আর উর্মি দুজনের জন্যই। বলল, উর্মিটা কি সুন্দর হয়েছে, কোন ক্লাসে পড়ছে, কোন স্কুলে? রান্না নিয়ে মেতে গিয়েছে সর্বাণী। আর বিশ্বনাথ যত গল্প ফেঁদেছে মেয়ের সঙ্গে। পাশের বাড়ির রমার নেমন্তন্ন হয়েছে বলে সেও এসে বসেছে। যুদ্ধের গল্প, এরোপ্লেনের গল্প, হিমালয়ের গল্প খুব জমিয়েছে বিশ্বনাথ। কাজের মধ্যে একটু ফাঁক করে সর্বাণী জিজ্ঞেস করল, অনেক কথা আছে বলছিলে না, কি কথা? সে হবে ক্ষণ পরে, খাওয়া দাওয়া চুকে যাক, নিরিবিলি হোক। তবু সে এমনি গল্প বলা নয়, পরামর্শের কথা, হবে ক্ষণ আস্তে সুস্থে। গল্পের আবার খেয়ে ধরল বিশ্বনাথ। খাওয়া দাওয়া নিঃশেষে চুকতে রাত প্রায় 11টা। শীতের রাত, মনে হয় যেন কত দুঃসহ গভীর। উর্মি বড় হয়েছে, বুঝতে শিখেছে, তাই সে চলে গিয়েছে পাশের বাড়ি, রমার পাশে শুতে। তাদের একা ঘরে তিনজনের শোবার মতো জায়গা কই, বিছানা কই। শীতের জন্যই দরজাটা ভেজানো ছিল। সময় মতো সর্বাণী খিল লাগাবে। তক্তপোষের ওপর বিছানা, বালিশ দুটো, লেপ একখানা। তাকিয়ে দেখল বিশ্বনাথ। তা একটা রাত চলে যাবে কোনো রকমে। মশারি নেই? না। মশা? ঘুমিয়ে পড়লে টের পাই না। তোমার খুব ঘুম পাচ্ছে, তাই নয়? বিশ্বনাথ হাসল। বলল, সিগারেটটা শেষ করে আমিও এবার শুয়ে পড়ব, তখনই বলবো তোমাকে কথাটা। সিগারেটটা শেষ করে উঠে পড়েছে বিশ্বনাথ। হাওয়ার ঝাপটায় হাট হয়ে হঠাৎ খুলে গেল দরজা। বন্ধ করো, বন্ধ করো! বিশ্বনাথ চেঁচিয়ে উঠল। ভীষণ ঠান্ডা। দরজা থেকে এক পাও এগোলো না সর্বাণী। আলনায় কোট ছিল, সেটা তুলে নিয়ে এগিয়ে ধরল বিশ্বনাথের দিকে।
বলল, তুমি এবার চলে যাও। কনকনে হাওয়ার সঙ্গে মিলিয়ে বিশ্বনাথ আর্তনাদ করে উঠল, চলে যাব? স্পষ্ট স্বরে সর্বাণী বলল, হ্যাঁ, চলে যাও। তোমার টাকা কটাই শুধু আসুক। গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন অচিন্ত্য কুমার সেনগুপ্তের লেখে একটি গল্প, কলঙ্ক। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নূপুর। আপনারা যারা গল্পের সুর চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান তবে নিচে সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা বেল বাটনটিও চেপে রাখুন, যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।